ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। আসলে কি ঘটছে ওই অঞ্চলে? আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ভারত অসন্তুষ্ট হলেও বাংলাদেশ আর্মির বিরল পদক্ষেপ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। বিরল ঘটনা তো বটেই, এটা একদিকে যেমন আনন্দদায়ক, অন্যদিকে তাৎপর্যপূর্ণ বটে। একটি ব্রেকিং নিউজ শেয়ার করছি আপনাদের সাথে। এই মুহূর্তে আর্মিরা ঢুকে পড়েছে ভারতের অরুণাচল প্রদেশের একটা বিস্তীর্ণ এলাকা তারা দখলে নিয়ে ডিক্লার করেছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারতের অবস্থা দেখে এই প্রবাদটির কথাই মনে পড়ে যায়। ভারতীয়রা যে ভয় পাচ্ছিল বাংলাদেশকে নিয়ে, সেই ভয়কেই এখন বাস্তবের রূপ নিতে দেখছে ভারত। গলা ধাক্কা দিয়ে ভারতকে বের করে দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে বাংলাদেশ। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপটাও ভুকুত কইরে নিভে গেছে। আওয়ামী লীগের আশার প্রদীপ কিভাবে নিভে গেল, রাগ কইরেন না, আমি প্রমাণ দিতেছি। আওয়ামী লীগের সে আশাই একবারে সাইড ঢেলে দিছে। বুঝতে পারছেন, আওয়ামী লীগের যত আশার প্রদীপ ছিল সেগুলো পুরোটাই নিভে গেছে। অসাধারণ প্রধানমন্ত্রী তারেক রহমান, বিষয়টি সত্যি অসাধারণ। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নির্দেশে সরকারের বেঁচে গেল 50 লক্ষ টাকা। এরকম একটা কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন, এটা সরকারের কর্মকর্তারা কেউ কল্পনাও করতে পারেননি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বন্ধুরা, এবার ভারতের কয়েক কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। শুধু দখলই নয়, সেখানে রীতিমতো সেনাঘাঁটিও তৈরি করেছে চীন। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে চীনা সেনাবাহিনী পিএলএ স্থায়ী সামরিক অবকাঠামো নির্মাণ করে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এমনই অভিযোগ তুলেছে সীমান্তবর্তী এলাকার একটি আদিবাসী সংগঠন এবং স্থানীয় জনতা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বসবাসকারী না আদিবাসী সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি দাবি করেছে তাদের ভিটেমাটি সবকিছু দখল করে নিয়েছে চীনের সেনাবাহিনী। ভারতের আদিবাসী সংগঠন আরও দাবি করে তাদের বাপদাদারা যেখানে চাষাবাদ করত এবং যে অঞ্চলে নিজেদের গাছপালা লাগিয়েছিল সেসব এলাকার সবকিছু এখন চীনের দখলে। তারা এখন আর তাদের বাপদাদার ভূখণ্ডে যেতে পারছে না। চীনা সেনাবাহিনী সেখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, ভারতের অরুণাচল প্রদেশের মতো এত স্পর্শকাতর একটি এলাকার এত কিলোমিটার এলাকা চীন যে দখল করে নিল এবং সেখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে, এ বিষয়ে কি ভারতীয় সেনাবাহিনী কোনো তথ্য পায়নি, নাকি তারা এটাকে গোপন করার চেষ্টা করছে? আর ভারত কেন চীনকে এত বেশি ভয় পায় এবং চীনের নাম শুনলেই কেন ভারতীয়রা প্যান্টে হিসু করে দেয়? বন্ধুরা, সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের বিশাল বড় এলাকা দখলে নিয়েছে চীন। আর এমনটাই দাবি করেছে আদিবাসী সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি। আপনাদেরকে জানিয়ে রাখি, অরুণাচল প্রদেশের সবথেকে বড় আদিবাসী সংগঠন কিন্তু এরা কিন্তু ভারতীয় নাগরিক। তারা দাবি করছে তাদের বাপদাদার ভিটেমাটি সবকিছু কেড়ে নিয়েছে চীন। অথচ ভারতীয় সেনাবাহিনী চীনের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিচ্ছে না। এমনকি নরেন্দ্র মোদীকে বারবার এ বিষয়ে জানানো হলেও তিনি এর কোনো ব্যাখ্যা দেননি। ভারত নিজেকে স্বঘোষিত সুপার পাওয়ার মনে করলেও ভারত কিন্তু চীনের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয় না। চীন মাঝে মধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চল দখলে নেয়, কিন্তু ভারত তার বিরুদ্ধে শক্ত কোনো অবস্থানও নেয় না, এমনকি সেনা উপস্থিতিও সেসব অঞ্চলে বৃদ্ধি করে না। ভারত পড়ে থাকে শুধু পাকিস্তান আর বাংলাদেশকে নিয়ে। পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া ভারত কখনোই চীনের বিরুদ্ধে কখনোই শক্ত অবস্থান নিতে পারেনি। আমরা যদি ভারত চীন যুদ্ধের ইতিহাস দেখি তাহলে আজ পর্যন্ত চীনের সঙ্গে কোনো যুদ্ধেই ভারত জিততে পারেনি। প্রতিবারই ভারত গুহারা হেরেছে। বিশেষ করে 1962 সালে ভারত ও চীনের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য মারা গেছিল। আর সেই যুদ্ধে চীন মাত্র 2 দিনের মধ্যেই পুরো ভারতকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। সেটা ছিল 1962 সালের যুদ্ধ। যদি বর্তমান সময়ের যুদ্ধের কথা বলি তাহলে 2020 সালে কিন্তু ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটা গালওয়ান সংঘর্ষ নামে পরিচিত। লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়, যেটা ছিল বন্দুক ছাড়া যুদ্ধ, শুধুমাত্র হাতাহাতি যুদ্ধ। সে যুদ্ধে কিন্তু ভারত গুহারা হেরেছিল চীনের কাছে। প্রায় 20 জন ভারতীয় সেনাকে মেরে ফেলেছিল চীনা সেনাবাহিনী।
ভারত চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেনি। দেখুন বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী এমন একটি সেনাবাহিনী যারা ঠিকমতো খাবারই পায় না সীমান্ত এলাকায়। তাদের এমনও দুর্গম এলাকা রয়েছে যেখানে তারা দিনের পর দিন, মাসের পর মাস খাবারের অভাবে থাকে। এমনকি অনেক সময় লজিস্টিক সাপোর্টও পায় না ভারতীয় সেনাবাহিনী, কারণ এইসব অঞ্চল অনেক দুর্গম একটি অঞ্চল, বিশেষ করে লাদাখ অঞ্চল এমন অরুণাচল প্রদেশ। এইসব অঞ্চলে অনেক বেশি পাহাড় পর্বত থাকার কারণে ভারতীয় সেনাবাহিনী তাদের মূল সেনাবাহিনীর কাছ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পায় না, ফলে তারা চীনা সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না। আর দ্বিতীয়ত, ভারতীয় সেনাবাহিনীর সাহস নেই, তারা মরতে ভয় পায়। আর যে জাতি মরতে ভয় পায় সে জাতি কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারে না, তাদের কোনো ইমানি শক্তি নেই। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অধিকাংশই কিন্তু গরুর গোমূত্র পান করে, আর গরুর গোমূত্র পান করে কখনোই যুদ্ধ করা সম্ভব নয়। তবে সম্প্রতি চীন যে ভারতের একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে, তারপরও নরেন্দ্র মোদী প্রশাসন কেন চুপ করে বসে আছে? তারা কেন চীনের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিবাদ করছে না? এই বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ভারত অসন্তুষ্ট হলেও বাংলাদেশ আর্মির বিরল পদক্ষেপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলে প্রত্যাশা করছি। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ব্যাটালিয়নের নাম ইসলামের 4 খলিফার নামে করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। বিরল ঘটনা তো বটেই, কারণ এই ধরনের নামকরণ এর আগে হয়নি। তো মিলিটারি একাডেমির 4টি ব্যাটালিয়নের নাম আমাদের ইসলামের ইতিহাসের 4 প্রধানতম খলিফার নামে হয়েছে। এটা একদিকে যেমন আনন্দদায়ক, অন্যদিকে তাৎপর্যপূর্ণ বটে। আপনারা স্টিল ফটোতে দেখতে পাচ্ছেন যে হযরত আবু বকর কোম্পানি, হযরত উসমান কোম্পানি, হযরত উমর কোম্পানি, হযরত আলী কোম্পানি, এভাবে 4 জন খলিফার নামে 4টি কোম্পানির নাম করা হয়েছে। প্রিয় দর্শক, এটি নিয়েই মূলত আজকের আলোচনা। এর আগে সেনাবাহিনীতে এই ধরনের ইসলামিক বীরদের নিয়ে নামকরণ আমরা দেখতে পাইনি। এই ধরনের বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধান্তে অখুশি হয়েছে ভারত। ভারত অসন্তুষ্ট হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ, দেশপ্রেমিক সেনাবাহিনী এতে খুশি। এরকমই স্ট্যাটাস দিয়ে এই খবরটি চাউর করেছেন হাসিনুর রহমান বীর প্রতীক। প্রিয় দর্শক, এর আগে আপনারা দেখে থাকবেন যে আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটি বক্তৃতায় বলেছেন যে সেনাবাহিনীর সদস্যদের অবশ্যই ধর্মীয় মূল্যবোধকে অনুসরণ করতে হবে। এই বক্তব্য দেওয়ার পর অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেন তারাই মূলত এই অবস্থান নিয়েছেন। তারা বলেছেন যে সেনাবাহিনীকে ধর্মীয়করণ বা ইসলামীকরণ করা হচ্ছে, এর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি দায় তারা ছুড়ে দিয়েছেন। কিন্তু আমরা মনে করি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন এটি যথার্থই রয়েছে। সভ্যতার বিকাশের সঙ্গে ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মহীন সভ্যতা কতটুকু সভ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি সব ধর্মের কথাই বলছি। ইসলাম ছাড়াও যে অন্য ধর্ম আছে, সেই সব ধর্মের মূল্যবোধ যদি মানুষ তার স্ব আদর্শ এবং ধর্মীয় জায়গা থেকে গ্রহণ করতে পারে, তাহলে জীবন সুন্দর হতে পারে নিঃসন্দেহে। তো জেনারেল ওয়াকারুজ্জামান সংখ্যাগরিষ্ঠ সেনা সদস্য যারা মুসলিম তাদেরকে ইসলাম ধর্মে অনুপ্রাণিত হবার যেমন আহ্বান করেছেন, একইভাবে তিনি অন্য ধর্মের মানুষদেরও স্ব ধর্মের প্রতি অনুগত বা তার মূল্যবোধ গ্রহণ করার আহ্বানটি করেছেন। এতে যারা ক্ষুব্ধ হয়েছেন নিশ্চিতভাবেই বলা যায় যে তারা মানুষের মৌলিক অধিকারের বিরোধী। তাছাড়া আপনারা দেখেছেন যে সেনাপ্রধান ওবরা শেষ করে বাংলাদেশে ফেরার পর তার কর্মক্ষেত্রে যখন আসেন তখন আমরা তাকে শ্বশ্রুমণ্ডিত দেখেছি। এই শ্বশ্রুমণ্ডিত সেনাপ্রধানের মুখাবয়ব নিয়ে বা ছবি নিয়ে অনেকে ট্রল করেছেন, যেটাও আসলে ব্যক্তি স্বাধীনতার উপর এক ধরনের হস্তক্ষেপ বলে মনে করছি। তো বাংলাদেশ সেনাবাহিনীতে এই যে ঘটনাটি ঘটলো, যে ধরনের ঘটনা, এটি প্রথম ঘটলো যে ইসলামের 4 প্রধানতম খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এই 4 খলিফার নামে 4টি ব্যাটালিয়ন হলো। আপনারা সবাই জানেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ ভাজন এই 4 জন। বিশ্লেষকদের মতে এটি সেনাবাহিনীর অভ্যন্তরে ক্রমবর্ধমান ধর্মীয় প্রভাব বা ইসলামপন্থী প্রবণতার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য যে স্বাধীনতা যুদ্ধের আদর্শ থেকে অনুপ্রাণিত বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের নামকরণ নতুন একটি দৃষ্টান্ত। দেখুন, এই নামকরণের পর ভারতের গণমাধ্যম এবং সাউথ ব্লক এটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। সেই জন্যই সম্ভবত হাসিনুর রহমান বীর প্রতীক তিনি বলেছেন যে অসন্তুষ্ট ভারত। আমাদের কথা হচ্ছে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হন না কেন, তারা যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাতে আমাদের ধর্তব্যে নেওয়ার কিছু নেই।
আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সেনাবাহিনী, বেসামরিক যে কোনো প্রতিষ্ঠান, সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণ করবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই হচ্ছে কাম্য। এতে পাকিস্তান বা ভারত অখুশি হলো না সন্তুষ্ট হলো তা দেখবার কি কোনো প্রয়োজন আছে? এই প্রশ্নটিও আমি ছুড়ে দিলাম প্রিয় দর্শক। এবার চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, চোখ রাঙাতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। হাসিনার আমলে সেই চুক্তি বাতিল করে মিরসরাইয়ের পড়ে থাকা, কার্যত পরিত্যক্ত হয়ে যাওয়া 850 একর জমিতেই তৈরি হবে বাংলাদেশের অস্ত্র কারখানা। এবার বাংলাদেশ বলছে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে এবার দেখিয়ে দেবে তারা কতটা শক্তিশালী। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারতের অবস্থা দেখে এই প্রবাদটির কথাই মনে পড়ে যায়। 5ই আগস্টে ভারতের আজ্ঞাবহ সরকারের পতনের পর ভারতীয়রা যে ভয় পাচ্ছিল বাংলাদেশকে নিয়ে, সেই ভয়কেই এখন বাস্তবে রূপ নিতে দেখছে ভারত। চট্টগ্রামের যে জমি ভারতকে খুশি করতে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার, সেই জমিতেই এখন চীনা বিখ্যাত কোম্পানিগুলোর অস্ত্র কারখানা স্থাপন হচ্ছে। চট্টগ্রামকে দখল করার স্বপ্ন দেখা ভারতীয় বিজেপি এবং আরএসএস এখন চেয়ে চেয়ে দেখবে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ ভারতকে আপ্যায়ন করতে মিসাইল তৈরি করছে। চট্টগ্রাম থেকে গলা ধাক্কা দিয়ে ভারতকে বের করে দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে বাংলাদেশ। এতদিন আমরা যা চেয়ে এসেছি সেটাই পূরণ হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসী সিদ্ধান্তে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা, ভাবছেন কি বলছি? একেবারে সঠিক কথা বলছি। 15,000 কোটি টাকা বিনিয়োগ, আর সেই 15,000 কোটি টাকা খরচ করে ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা। এবার চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, চোখ রাঙাতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ বলছে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে এবার দেখিয়ে দেবে তারা কতটা শক্তিশালী। সেই কারখানায় তৈরি হবে ড্রোন, তৈরি হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র, সেটা লাইট ওয়েট মেটেরিয়াল হতে পারে অথবা ভারী কোনো জিনিস দিয়ে তৈরি হবে অস্ত্র। আর তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। তারেক রহমানের আমলেই বাংলাদেশের এই অস্ত্র কারখানা এক অন্য মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে। কিন্তু কেন বললাম ভারতের জমিতে? তাহলে ফিরে যেতে হবে একটু ইতিহাসের দিকে। তখন শেখ হাসিনার রাজত্ব, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাজত্ব চালাচ্ছেন। ঠিক সেই সময় ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের মিরসরাইয়ে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিভিন্ন কাজ করতে চেয়েছিল ভারতবর্ষ। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের চুক্তি হয়েছিল, আর সে কারণেই প্রায় 850 একর জমি ভারতকে দিয়ে দেওয়া হয়। মিরসরাই জায়গাটার নাম মনে রাখবেন, মিরসরাই। সেই মিরসরাইতে 850 একর জমি বছরের পর বছর পড়েছিল। ভারত সেখানে কিছু তৈরি করছিল না, কোনোভাবেই সেখানে কোনো কারখানা, কোনো ব্যবসা বাণিজ্যিক বিষয়বস্তু বা কোনো উৎপাদন কেন্দ্র গড়ে তোলা কোনোটাই করেনি। এমনকি আদানি গ্রুপের সেখানে করার কথা ছিল অনেক কিছু। শেখ হাসিনার সময়ে এই চুক্তি বারে বারে রিনিউয়াল হয়েছে, কিন্তু 850 একর এই বিতর্কিত জমি পড়ে থেকেছে বছরের পর বছর। ভারত কোনো কাজে লাগায়নি মিরসরাইয়ের এই জমিকে। আর সেই জমিকেই এবার পরিবর্তনের সরকার, বাংলাদেশের তারেক রহমানের সরকার কাজে লাগাতে শুরু করে দিল। চুক্তি বাতিল, হাসিনার আমলে সেই চুক্তি বাতিল করে মিরসরাইয়ের পড়ে থাকা, কার্যত পরিত্যক্ত হয়ে যাওয়া 850 একর জমিতেই তৈরি হবে বাংলাদেশের অস্ত্র কারখানা। স্পেশালভাবে বাংলাদেশ তার নাম দিয়েছে, কি নাম দেওয়া হয়েছে? ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে আগামীর বাংলাদেশের নতুন পরিচিতি। আগেই আপনাদেরকে বললাম 15,000 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ। এই 850 একর জমির মধ্যে একদিকে তৈরি হবে ড্রোন, একদিকে তৈরি হবে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী, আর একদিকে চলবে তার ফিটিং। বিভিন্ন বৈদেশিক শক্তি তাদের থেকে সহযোগিতা, আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে এবার জোর দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশও বলতে শুরু করেছে আর চোখ নামিয়ে তারা কথা বলবে না, চোখ তুলে কথা বলবে, চোখ তুলে কথা বলবে তারা। আর কোনো গ্লানি থাকবে না। মিরসরাইয়ের জমিতেই খুব দ্রুত এই কাজ সম্পন্ন হবে। ভারত মূলত বাংলাদেশের মিরসরাইয়ে জায়গা নিয়েছিল সামরিক কৌশলগতভাবে ব্যবহার করতে, আর তাই জায়গা পাওয়ার 2 বছরেও একটি ইটও স্থাপন করতে পারেনি ভারত। যে দেশ নিজেরাই অন্য দেশের বিনিয়োগ খুঁজে বেড়ায়, তারা বাংলাদেশে এসে বিনিয়োগ করবে, এর থেকে হাস্যকর যুক্তি আর কিছুই হতে পারে না। বাংলাদেশে থাকা সকল ভারতীয় প্রকল্প বাতিল চাই আমরা।
প্রকল্পের নামে ভারত মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে। যারা নিজেরাই জাপান কিংবা অন্যান্য দেশ থেকে ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করে তারা বাংলাদেশের উন্নয়ন প্রকল্প করবে, এটা কোনো পাগলও হয়তো বিশ্বাস করবে না। ভারতকে বাদ দিয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে চীনকে জায়গা দেওয়া যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।